আগামী দিনে শুধু বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন না, বিএনপি রাজনৈতিক দল হিসেবে বেঁচে থাকবে কিনা তার অস্তিত্বের প্রশ্ন জড়িত আছে। এবং অন রেকর্ড আপনাদেরকে বলে রাখি, আপনাদের সক্ষমতা কিন্তু আওয়ামী লীগের ধারে কাছেও না। বাংলাদেশের মুক্তির লড়াইতে আপনার 1971-এর 17 এপ্রিল যে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল, সেখানে আমাদের আকাঙ্ক্ষার কথা সুপরিষ্কার করে বলা ছিল যে আসলে আমরা কেমন বাংলাদেশ চাই। এ ফ্রি, ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডেমোক্রেটিক রিপাবলিকের কথা বলা আছে, যেটাতে বলা ছিল যে 3টা মূলনীতির উপরে ভিত্তি করে এই বাংলাদেশ নামক নতুন প্রজাতন্ত্র পরিচালিত হবে: সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার। অথচ দেখেন, সেই বাংলাদেশটা, যেই বাংলাদেশের ঘোষণাপত্রের আলোকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মুক্তির লড়াইতে নেমে গিয়েছিল আমার বাবার মতো জীবন যৌবনকে ত্যাগ করে, তারা আসলে কেমন বাংলাদেশ পেয়েছিল এবং এই 72-এর সংবিধানটার ক্রাইসিসটা কোথায়? গাঠনিক একটা ক্রাইসিস আছে 72-এর সংবিধানের, সাবস্টেন্সের আগে সেখানে বলছি আর কি। গাঠনিক ক্রাইসিস কোথায়? সেটা হচ্ছে যে 72-এর সংবিধানটা আসলে কে তৈরি করেছে। আপনারা যদি গণপরিষদের সদস্যদের তালিকা দেখেন, তাদের অলমোস্ট প্রায় সবাই হচ্ছে 70-এর পাকিস্তানের যে লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডিন্যান্স ছিল, ইলেকশনের ফ্রেমওয়ার্ক যে অর্ডিন্যান্স, সেই অর্ডিন্যান্সের উপরে ভিত্তি করে নির্বাচিত সংসদ সদস্যরা। এবং তাদের আসলে ওয়াদা কী ছিল? হোয়াট ওয়াজ দেয়ার প্লেজ টু দ্য নেশন ইলেকশনে? যে তারা পাকিস্তান নামক রাষ্ট্রেও তার স্বাধীনতা, তার সভরেন্টি, তার সংবিধানকে মান্য করবেন। দ্যাট ওয়াজ দেয়ার প্লেজ। এখন ইনএভিটেবল কোয়েশ্চেন ইজ, পাকিস্তান রাষ্ট্রকে ধারণ করবার জন্য, পাকিস্তান রাষ্ট্রের সংবিধান, পাকিস্তানের স্বাধীনতা, সার্বভৌমত্বকে লালন পালন করবার জন্য যারা ওয়াদাবদ্ধ ছিলেন, তারা কি আসলে একটা নতুন বাংলাদেশের সংবিধান প্রণয়ন করবার যে আমরা এই গণপরিষদ একটা সংবিধানের ড্রাফট করেছি জাতির ম্যান্ডেটের জন্য, এইটা আমরা এখন জনগণের সম্মতির জন্য আমাদেরকে রেফারেন্ডামে দিচ্ছি? দিলেন না তো। তাহলে যেই সংবিধানটার সম্মতি জনগণের কাছ থেকে নেওয়া হয় নাই, সেই সংবিধানটা আমার ওই ঘোষণাপত্রের সংবিধানটা কিভাবে হইল? যে একটা ফ্রি রিপাবলিকের কনস্টিটিউশন, যেটার জন্য কোনো ম্যান্ডেট নেওয়া হয় নাই জনগণের কাছ থেকে। থার্ড, এত ভুলের পরেও আপনি এটার খতনা করতে পারতেন আর একবার। 73-এর মার্চ মাসে প্রথম নির্বাচন হচ্ছে, আওয়ামী লীগ ইলেকশন ম্যান্ডেট নিতে পারত যে আমাদেরকে প্যারালালি আপনারা ভোট দেন, এইটা ম্যান্ডেট দেন যে আমাদের এই নতুন সংবিধানটা যেন জাতীয় সংবিধান আকারে গৃহীত হয়। সেই ম্যান্ডেটও আপনারা নেন নাই 73-এর নির্বাচনে। তাহলে যেই সংবিধানটা মানে ইন ইটস ভেরি এসেন্স গাঠনিক প্রসেসের ভিতরে একটা ইললেজিটিমেট ডকুমেন্ট, সেইটাকে আপনি আমাদের আজকে 56 বছর পরেও থার্ড জেনারেশনের উপরে চাপিয়ে দিচ্ছেন দ্য অনলি বেসিস টু লেজিটিমাইজ এনি আপরাইজিং পোস্টহিউমাসলি। সেটা আপনি কীভাবে করেন? করতে পারেন না তো। এটা জেস্টেশনই একটা ইললেজিটিমেট ডকুমেন্ট 72-এর, যেটার গাঠনিক প্রক্রিয়াটা সঠিক ছিল না, জনগণের সম্মতি নেওয়া হয় নাই। স্বাধীন দেশে পৃথিবীতে কোথাও জনগণের ম্যান্ডেট ছাড়া কোথাও কোনোদিন কোনো সংবিধান হয় নাই। ইদার আপনি স্কটিশ মডেলে যেতে পারতেন। 2014-তে, 15-16-তে স্কটিশ রেফারেন্ডামের আগে তারা টোটাল ডকুমেন্টেশন রেফারেন্ডামের আগেই জনগণের কাছে দিয়ে দিয়েছে। কই 70-এ 69-এর গণ অভ্যুত্থান, কই আপনারা তো প্রস্তাবিত বাংলাদেশ রাষ্ট্রের সংবিধান নামে কোনো কিছু প্রস্তাব করেন নাই। তাহলে 69-এর গণ অভ্যুত্থানে আমার ম্যান্ডেট পাইতাম, 70-এর নির্বাচনে আমি ওই সংবিধানে ম্যান্ডেট পাইতাম, 71-এর যুদ্ধে আমি ওইটার জন্য ম্যান্ডেট পাইতাম। সেটাও আপনি করেন নাই। আপনি পোস্টও কিছু করেন নাই, প্রিভিয়াসলি কিছু করেন নাই, কিন্তু জনগণের উপরে চাপিয়ে দিচ্ছেন অ্যাজ ইফ দিস ইজ দ্য অনলি ডকুমেন্ট টু জাজ দ্য নেশন রাইট অর রং। এখন প্রশ্ন হচ্ছে উইথ রিগার্ড টু দ্য সাবস্টেন্স, ইজ ইট এ ভেরি ওয়েল ড্রাফটেড কনস্টিটিউশন? নো, ইট ইজ নট। পৃথিবীর ইতিহাসে আমরা যারা আইনের ছাত্র, সবচেয়ে ব্যাডলি ড্রাফটেড কনস্টিটিউশনের একটা হচ্ছে এই 72-এর সংবিধান, সবচেয়ে বাজেভাবে লিখিত সংবিধান। এবং ভারতীয়রা দাবি করেছে এই সংবিধান তারা করে দিয়েছে,
কলকাতা হাইকোর্টের যিনি সিনিয়র অ্যাডভোকেট ছিলেন সুব্রত রায় চৌধুরী, ওনারা এই সংবিধান লিখে দিয়েছেন। ভারতের পক্ষ থেকে এই সংবিধান দেওয়া হয়েছে আমাদেরকে। এবং আপনি যদি ভারতের সংবিধানের সাথে বাংলাদেশের সংবিধান পড়েন, আর্টিকেল বাই আর্টিকেল, ওয়ার্ডস বাই ওয়ার্ডস, কমা অ্যান্ড সেমিকোলন, আপনি এটার সাথে মিল খুঁজে পাবেন। এক্সেপ্ট দ্য ফেডারেল স্টেট, ভারত একটা ফেডারেল স্টেট, তার যে কাঠামোগত পার্থক্য আছে এটার সাথে আমার সংবিধানের, আমরা ফেডারেল না ইউনিটারি মডেলের স্টেট, সেই স্টেটের যে ডিফারেন্স, এছাড়া বাকি সকল প্রভিশনের ভিতরে আপনি সেটার পাবেন, মিল খুঁজে পাবেন। কারণ পার্থক্যটা কোথায়? ভারতে তো কোনো ঘোষণাপত্র নাই স্বাধীনতার। ভারতে কি রক্তাক্ত যুদ্ধ হয়েছে 47 সালে? আমার গর্বের জায়গা কোথায় যে আমার একটা রক্তস্নাত যুদ্ধের মধ্য দিয়ে আমি একটা দেশ পেয়েছি। আমার হাজার হাজার মানুষ জীবন দিয়েছে এই দেশটার জন্য। ভারত দিয়েছে, 190 বছর ধরে দিয়েছে, কিন্তু একটা মানে টেন্স পিরিয়ড ধরে আপনি একটা স্বাধীনতা যুদ্ধ হয়েছে, সেটা তো ভারত পাকিস্তানের ক্ষেত্রে আপনি বলতে পারবেন না। ভারত পাকিস্তানের যুদ্ধে কোনো ঘোষণাপত্র ছিল না, কিন্তু আমার স্বাধীনতা যুদ্ধে একটা ঘোষণাপত্র ছিল। এই জন্যই হচ্ছে গাঠনিক প্রক্রিয়ার জায়গাতে 72-এর সংবিধানটা প্রবলেম্যাটিক। এখন আসি সাবস্ট্যান্সে। আমার ঘোষণাপত্রে বলা ছিল যে এই বাংলাদেশ রাষ্ট্রটা 3টা মূলনীতির উপরে ভিত্তি করে পরিচালিত হবে। 72-এর সংবিধানে আপনি কি বললেন? নতুন করে 4টা মূলনীতি দিলেন, অ্যাবসলিউটলি আনবিনাউন টু দ্য নেশন। আমাদের কারো কাছে জানা ছিল না যে 4টা জিনিস কোত্থেকে আসলো। 70-এর আওয়ামী লীগের ইলেকশন ম্যান্ডেটে ছিল না, আওয়ামী লীগের দলীয় কনস্টিটিউশনে ছিল না, 71-এর যুদ্ধে ঘোষণাপত্রে অথবা 71-এর কোনো কনভারসেশনে ছিল না। সাডেনলি 72 সালে এই 4টা মূলনীতি কোত্থেকে আসলো? এবং এই প্রত্যেকটা মূলনীতি ইনহ্যারেন্টলি কন্ট্রাডিক্টরি। আমরা যারা ছাত্র জীবনে লেফট পলিটিক্স করছি, শহীদুল আলম ভাই লন্ডনে লেফট পলিটিক্স করছেন, এটা বুঝবেন যে এটা সিম্পলি ডাজন্ট মেক সেন্স। আপনি বলছেন যে আমার রাষ্ট্র পরিচালিত হবে, এখানে ডেমোক্রেসি থাকবে, সমাজতন্ত্রও থাকবে। 72-তে ডেমোক্রেসি আর সমাজতন্ত্র এক জিনিস ছিল না। আপনি বলছেন যে এই জাতি বাঙালি বলিয়া পরিচিত হইবে। তাহলে আমার রাষ্ট্রের হাজার হাজার চাকমারা পাহাড়িরা যেই ঘোষণাপত্র শুনে যুদ্ধ করতে গিয়েছিল, তাকে আপনি 1 বছর পরে বললেন যে তুমি যদি বাঙালি না হও, তোমার আইডেন্টিটির কোনো স্বীকৃতি আমার কাছে নাই। তাহলে ওই যে ফ্রি, ইনক্লুসিভ, ডেমোক্রেটিক রিপাবলিকের কথা বললেন, সেই রিপাবলিকের প্রত্যেকটা এসেন্স অ্যান্ড প্রিন্সিপালের সাথে এই 4টা মূলনীতি যায় না সিম্পলি। কারণ এখানে অবাঙালিরাও যুদ্ধ করেছে। 16ই ডিসেম্বর এই স্বাধীন বাংলায় ঊর্ধ্বভাষী মুক্তিযোদ্ধারা বিজয় মিছিল নিয়ে 32 নম্বরে গিয়েছে এবং তাদেরকে গুলি করে আমার সোনার বাংলার মুক্তিযোদ্ধারা হত্যা করেছে। ঊর্ধ্বভাষী মুক্তিযোদ্ধা। চাকমাদেরকে শেখ মুজিব বলেছিল বাঙালি হয়ে যাওয়ার জন্য। তাহলে আপনি এই রাষ্ট্রটা তৈরি করলেন যেই প্রিন্সিপালের উপরে ভিত্তি করে 72-এর সংবিধান তার প্রত্যেকটা প্রিন্সিপালের কুঠারে আঘাত করেছে। তাহলে এই সাবস্টেন্স দিয়ে আপনি এই রাষ্ট্রটাকে ইনক্লুসিভ কিভাবে ধরে রাখবেন? আপনি মানে গণতন্ত্র রাখবেন, আপনি আবার সমাজতন্ত্র রাখবেন। এবং রেখে কি হয়েছে দেখেন, কোন গণতন্ত্র হয়েছে? আপনার 72-এর সংবিধানে গণতন্ত্র ছিল, কিন্তু 73-এর নির্বাচনে তো আমরা গণতন্ত্র দেখি নাই। 73-এর নির্বাচনে তো আমরা কোনো গণতন্ত্র দেখি নাই। 293টা সিট পাওয়ার পরে শেখ মুজিব বঙ্গভবনে দাঁড়ায় বলেছে, আজকে দেশে কোনো বিরোধী দল নাই। শেখ মুজিব বলছে। বিরোধী দল না থাকাটা কি আপনার দেশের জন্য কোনো ক্রেডিট? গণতন্ত্রের জন্য ক্রেডিট? জাসদের শত শত এমপি ক্যান্ডিডেটকে পিটায়া এলাকা ছাড়া করে দিয়েছে, কয়েক ডজনকে হত্যা করেছে, ইলেকশন করতে দেয়নি। তাহলে আপনারা কেন কিসের জন্য বললেন গণতন্ত্রের কথা? এটাই তো মুক্তির লড়াইতে ছিল। আপনি বলছেন যে সমাজতন্ত্র থাকবে, আবার বলছেন যে গণতন্ত্র থাকবে। গণতন্ত্রের সাথে তো উদার নৈতিক ক্যাপিটালিজম, পুঁজিবাদী সমাজের বৈশিষ্ট্য আছে। সংবিধানে বলা আছে যে একটা ফ্রি এন্টারপ্রাইজ থাকবে, কিন্তু সেখানে আপনি দেখলাম যে 72-এর পরে, 73-এর পরে বাংলাদেশের সব প্রাইভেট এন্টারপ্রাইজ, পাটকল, জুট মিল সব কিছুকে ন্যাশনালাইজ করে ফেললেন। এই ন্যাশনালাইজেশন কিন্তু আমার মুক্তির লড়াইয়ের সাথে কনসিস্টেন্ট ছিল না তো। তাহলে এইভাবে 72-এর সংবিধান আমার মুক্তির লড়াইয়ের প্রত্যেকটা আকাঙ্ক্ষার সাথে বেইমানি করেছে। এবং তারপরে দেখেন এখানেই ক্ষান্ত হয় নাই, 4th অ্যামেন্ডমেন্ট করেছে শেখ মুজিব বেঁচে থাকা অবস্থায়। 4th সংশোধনী, সকল রাজনৈতিক দল বিলুপ্ত করে তারা শুধুমাত্র একটা জাতীয় দল করেছে, সোভিয়েত ইউনিয়নের মডেলে জাতীয় দল।
আওয়ামী লীগ মানে কি অভিশপ্ত একটা দল, নিজের দলটাকে পর্যন্ত বিলুপ্ত করে দিয়েছে। এবং এর সাথে বাংলাদেশের পতিত পলিউটেড বাম সিপিবিরা জড়িত ছিল। এই কমরেড মনি সিংরা থেকে শুরু করে সবাই শেখ মুজিবকে মিসগাইড করেছে ওয়েন ইট কামস টু ক্রিয়েটিং বাকশাল। তো এই বাকশাল, এই চতুর্থ অ্যামেন্ডমেন্টের এই সংবিধান কি আমার ৭১-এর মুক্তির লড়াইয়ের সাথে কনসিস্টেন্ট ছিল? ছিল না তো। তারপরে কি করেছেন, সকল পত্রিকা নিষিদ্ধ করে দিলেন একটা ঘোষণা দিয়ে। রক্ষী বাহিনী শুধু ক্রিয়েট করলেন না, রক্ষী বাহিনীকে ইনডেমনিফাই করলেন, যে রক্ষী বাহিনীর কোনো অন্যায়, অবিচার, ফৌজদারি অপরাধ কোনো আদালতে উত্থাপন করা যাবে না, চ্যালেঞ্জ করা যাবে না। বিএনপি সে রক্ষী বাহিনীর সদস্য মাসুদউদ্দিন আহমেদ চৌধুরীরা আবার 111-এর সময় অনেক বড় পত্র দিছিল, পরে তো খায়া দিছে বিএনপিরে। তো এই যে বাস্তবতাগুলো কেন নতুন প্রজন্ম বিপ্লবের আকাঙ্ক্ষা নিয়ে আবার 24-এ মাঠে নেমেছে, এই পুঞ্জীভূত কষ্ট, ক্ষোভ, বঞ্চনা, যে মুক্তির লড়াইয়ের সাথে আমাদের সাথে এই জাতির সাথে বারবার গাদ্দারি করা হয়েছে, এই জন্যই দেয়ার আর প্রবলেমস উইথ 72's কনস্টিটিউশন। এই জন্য আমাদের কনস্টিটিউশনের এই যে বেসিক ফিচারের কথা বলা হয়, একমাত্র অ্যাকসেপ্টেবল বেসিক ফিচার অফ এনি কনস্টিটিউশন ক্যান বি দ্য সুপ্রিম উইল অফ দ্য পিপল। আর কোনো প্রিন্সিপাল বেসিক ফিচার হইতে পারবে না একটা কনস্টিটিউশনের। একমাত্র প্রিন্সিপাল জনগণের সভরেন উইল। জনগণ চাইবে, বইটাকে ধরবে, নেবে, মানবে, জনগণ চাইবে না, ছুঁড়ে ফেলে দেবে, শেষ। এটাই হচ্ছে একমাত্র বেসিক ফিচার অফ দ্য কনস্টিটিউশন। এবং এই প্রিন্সিপালের উপরে ভিত্তি করে হচ্ছে জুলাই জাতীয় সনদ প্রণয়ন করা হয়েছে। ইটস এ পিওরলি এ পলিটিক্যাল কোয়েশ্চেন. Nothing within the definition of the ordinance or the order or the constitutional framework it can be justified. It's a pure political question, sovereign will of the people. এবং গণ অভ্যুত্থানের রায় অনুযায়ী এটাকে বাস্তবায়ন করতে হবে। তাই আমরা বলছি যে বাংলাদেশ রাষ্ট্রটাকে যদি আগামী দিনগুলোতে এগিয়ে নিয়ে যেতে হয়, আমার সেই ৭১-এর মুক্তির লড়াই, আমার যুগ যুগ ধরে শত শত বছরের এই মাটির, এই মানুষের, এই জমিনের মুক্তির লড়াই এবং আমার 24-এর গণ অভ্যুত্থানের লড়াই, এর প্রত্যেকটা প্রিন্সিপালকে সভরেন উইলের ভিতরে অ্যাকোমোডেট করা হয়েছে জুলাই জাতীয় সনদের মাধ্যমে। এবং সেটাকেই উইদাউট এনি ইফস অ্যান্ড বাটস মেনে নেওয়াটাই হচ্ছে আগামী দিনে শুধু বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন না, বিএনপি রাজনৈতিক দল হিসেবে বেঁচে থাকবে কিনা তার অস্তিত্বের প্রশ্ন জড়িত আছে। এবং অন রেকর্ড আপনাদেরকে বলে রাখি, আপনাদের সক্ষমতা কিন্তু আওয়ামী লীগের ধারে কাছেও না। সেই আওয়ামী লীগকে কিন্তু লেজ গুটায় পালাইতে হয়েছে। নির্বাচনের পরে বিএনপির এক এমপি আমারে বলছে, হুইপ 6 জন হুইপ আছে তো বিএনপির, তার ভিতর একজন বলেছে যে আমার ডিভিশনের সব এমপিকে আমি একটা ছবি গিফট করব। সেই গিফটের ছবিটা হচ্ছে হাসিনা বিমানে করে যে পালাইতেছে না। আপনাকে মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি এবং আমার ডিপার্টমেন্টের 2 বড় ভাই, মাননীয় আইনমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাদের দরজায়, ঘরের দরজায়, অফিসের দরজায়, গাড়ির দরজায় শেখ হাসিনার পালানোর ছবিটা লেমিনেটিং করে ঝুলায় রাখবেন। আপনাদেরকেও ওই ছবির রিপ্লেসমেন্ট করা লাগতে পারে, জাস্ট ম্যাটার অফ টাইম। নো ইফস, নো বাটস। ধন্যবাদ। সালামু আলাইকুম।